আমাদের সুপারহিরো সাগর আরও একটা দুর্দান্ত বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক অধ্যায়ে ডুব দিতে চলেছি যেখানে পুরো মাল্টিভার্সের ভাগ্য ঝুলে আছে একটা মাত্র যুদ্ধের ওপর। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। গল্পটা শেষ হচ্ছে এই একটা লাইন দিয়ে, আর ঠিক এখান থেকেই আমরা আজকের আলোচনা শুরু করছি। কারণ এটা শুধু একটা কথা না, এটা হলো শোককে শক্তিতে বদলে নিয়ে এক নতুন আরও ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা। দলের আগের লিডার হিরণ, মানে মেইন এনিম্যানের মৃত্যুর পর তৌফিক এ দি অ্যানিম্যান এখন নতুন নেতা। দলের সবার মনে শোকটা এখনও তাজা, কিন্তু ওই শোকই এখন তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে। আর এই অস্ত্র নিয়েই তারা তাদের প্রথম মিশনে পা রেখেছে একটা অচেনা বরফে ঢাকা গ্রহে। একটা গ্যালাক্সি গেট দিয়ে পুরো দলটা পৌঁছে যায় আইসার্থে, কিন্তু সেখানে পা রেখেই তারা দেখে এক ভয়ঙ্কর তুষারঝড় পুরো গ্রহটাকে প্রায় গিলে ফেলেছে। তাদের সামনে এখন বিরাট এক চ্যালেঞ্জ, কারণ এই হিমশীতল মৃত্যুপুরী হল ভিলেন সাইফ ভজন দাসের নেক্সট টার্গেট। ওরা মাটিতে পা রাখতে না রাখতেই চারপাশের বরফ যেন কেঁপে উঠল, আর জমাট বাঁধা আকাশ চিরে বেরিয়ে এলো দুজন অবিশ্বাস্য শক্তিশালী কমান্ডার। তাদের শীতল চাহনি আর অশুভ শক্তি বলে দিচ্ছিল যে এই যুদ্ধটা আগের যে কোনো যুদ্ধের চেয়ে অনেক বেশি কঠিন হতে চলেছে। তো এই দুই কমান্ডার আসলে কারা? একদিকে আছে গ্ল্যাসিরন, যার বরফের ওপর অ্যাবসোলিউট কন্ট্রোল আছে। সে বরফ দিয়ে বিশাল বিশাল টাইটান পর্যন্ত বানিয়ে ফেলতে পারে। আর অন্যদিকে আছে ভর্টেক্সরা, যে শ্যাডো আইজ বা ছাড়া বরফ দিয়ে নিজের একটা বিশাল ক্লোন আর্মি তৈরি করতে পারে। সোজা কথায়, ওরা দুজন মিলে এই গ্রহের প্রত্যেকটা বরফ কণাকে এক একটা মারণাস্ত্রে পরিণত করেছে। যুদ্ধ শুরু হয়ে গেল। সাকিন, মামুদ আর রাগনার তাদের এলিমেন্টাল পাওয়ার ব্যবহার করে আইস ডেমনদের প্রথম ঢেউটা সামলাতে শুরু করল। সাকিনের সোলার ফ্লেম, মামুদের ওশান কারেন্ট আর রাগনারের গলন্ত লাভা সব মিলিয়ে বরফের দানবদের বিরুদ্ধে এক মহাকাব্যিক লড়াই শুরু হল। কিন্তু শুধু এই সাধারণ শক্তি দিয়ে তো আর ওই ভয়ঙ্কর কমান্ডারদের হারানো সম্ভব না, তাই না? যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় দলের সবাই বুঝতে পারছিল নিজেদের ক্ষমতার শেষ সীমাকে যদি পার না করা যায় তাহলে ওদের হার নিশ্চিত। আর ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা এলো। আর এই মুহূর্তে সবকিছু পাল্টে গেল। দলের প্রত্যেকে তাদের পাওয়ারের এক অবিশ্বাস্য নতুন লেভেলে পৌঁছে গেল। সাকিন হয়ে গেল সোলার গ্যালাক্সি ওভারড্রাইভ, যার শক্তি এখন একটা নক্ষত্রের মতো। মাহমুদ হয়ে গেল ওশেন লেভায়েথেন কিং, যে কিনা পুরো গ্রহের জলরাশি কন্ট্রোল করতে পারে। আরহাম এখন মাল্টিভার্স গেট সুপ্রিম, আর রাগনা লাভার টাইটান ওভারলর্ড। এক মুহূর্তে তাদের সম্মিলিত শক্তি যেন 1000 গুণ বেড়ে গেল। টিমের শক্তি তো বাড়ল, কিন্তু ওদিকে কমান্ডার গ্ল্যাসিরন তার সবচেয়ে ভয়ঙ্কর চালটা চালল, অ্যাবসোলিউট ফ্রিজ। এক নিমিষে তাপমাত্রা মাইনাসেরও নিচে নেমে গেল, আর পুরো দলটা বরফের মূর্তিতে পরিণত হতে শুরু করল। মনে হচ্ছিল যেন মহাবিশ্বের সব উত্তাপ এক মুহূর্তে কেউ নিভিয়ে দিয়েছে। যখন সবাই প্রায় জমে গেছে, যখন মনে হচ্ছিল আশা প্রায় শেষ, ঠিক তখনই দলের লিডার তৌফিক এ দি এনিম্যান সামনে এগিয়ে এলো। তার ভেতরে এক নতুন শক্তি জেগে উঠছিল, যা গ্ল্যাসিরনের ওই চরম ঠান্ডাকেও প্রতিরোধ করছিল। আর তখনই সে আনলক করল তার লাইট পাওয়ারের সেকেন্ড লেভেল, অ্যানিম্যান সোলার মোড। তার শরীরটা যেন একটা জলজান্ত সূর্য হয়ে উঠল, আর সেই গনগনে উত্তাপে চারপাশের সব বরফ গলে বাষ্প হয়ে গেল। এক মুহূর্তে তার পুরো টিম মুক্ত। এই নতুন পাওয়ার নিয়ে অ্যানিম্যান এক হাতেই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। সে তার সাইক্লোন মোড ব্যবহার করে ভর্টেক্সটার শ্যাডো আইস ক্লোন আর্মিকে এক ঝটকায় উড়িয়ে দিল, আর থান্ডার স্টর্ম স্ট্রাইক দিয়ে গ্ল্যাসিরনের বানানো বিশাল বরফ টাইটানটাকে এক বাড়িতেই গুঁড়ো করে ফেলল। অ্যানিম্যান বুঝতে পারছিল এভাবে আলাদা আলাদা অ্যাটাক করে ওদের শুধু সাময়িকভাবে থামানো যাবে, কিন্তু পুরোপুরি হারাতে হলে তাকে তার ভেতরের সব শক্তিকে এক করতে হবে। একটাই ফাইনাল অ্যাটাক, এটাই একমাত্র পথ। আর সে ঠিক তাই করল। লাভা, বরফ, ক্রিস্টাল, সাইক্লোন, থান্ডারস্টর্ম আর তার নতুন সোলার পাওয়ার, এই 6টা এলিমেন্টাল শক্তি সে নিজের শরীরে এক করতে শুরু করল। তার শরীরটা 6টা আলাদা রঙে জ্বলতে থাকল, আর তার পায়ের নিচের বরফের মাটি কাঁপতে শুরু করল।
এরপর সে তার সমস্ত শক্তিকে একত্রিত করে ফাইনাল অ্যাটাকটা করল, আর তার সেই চিৎকার যেন পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে দিল। এক অবিশ্বাস্য শক্তিপুঞ্জ বাস্তবতাকে নাড়িয়ে দিয়ে সোজা কমান্ডারদের দিকে ছুটে গেল। এই একটা মাত্র বিধ্বংসী আঘাতে সাইফ ভজন দাসের সেই ভয়ঙ্কর 2 কমান্ডার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেল। তারা এই সম্মিলিত শক্তির সামনে এক মুহূর্ত টিকতে পারেনি। অ্যাটাকের পরে চারিদিকে সব শান্ত, ভয়ঙ্কর তুষারঝড় থেমে গেছে, মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার, আর আইসার্থে নেমে এসেছে শান্তি। হিরোরা এই কঠিন যুদ্ধে জিতে গেছে। কিন্তু এই শান্তিটা বেশিক্ষণ থাকল না। বিজয়ের এই শান্ত মুহূর্তে হঠাৎ করেই আকাশে ভেসে উঠল মেইন ভিলেন সাইফ ভজন দাসের ছায়ামূর্তি। তার অশুভ উপস্থিতি এক নতুন বিপদের সংকেত নিয়ে এলো। সে অ্যানিম্যানের শক্তির প্রশংসা করল ঠিকই, কিন্তু তার কথাগুলো ছিল একটা ঠান্ডা হুমকির মতো। সে পরিষ্কার জানিয়ে দিল এই যুদ্ধটা ছিল আসল লড়াইয়ের একটা ছোট্ট ট্রেলার মাত্র। সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর এক যুদ্ধ। তার ছায়ামূর্তির পেছনে একে একে ভেসে উঠল তার পরের টার্গেটগুলো: স্টর্ম আর্থ, শ্যাডো আর্থ, ফ্লেম আর্থ, আর একটা একদম নতুন, নাম না জানার রহস্যময় গ্রহ, ভয়েড আর্থ। এটা পরিষ্কার যে মাল্টিভার্স যুদ্ধ এখন আরও বড় আর বিধ্বংসী হতে চলেছে। সাইফ ভজন দাসের এই হুমকিতে কিন্তু অ্যানিম্যানের দল একটুও ভয় পেল না, বরং তারা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী আর ঐক্যবদ্ধ। তারা জানে যে মাল্টিভার্স যুদ্ধ এক নতুন, আরও অন্ধকার পর্যায়ে ঢুকে গেছে, আর তারা যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি। অ্যানিম্যানের দল হয়তো এখন মাল্টিভার্সের সবচেয়ে শক্তিশালী দল, কিন্তু তারা কি ভয়েড আর্থ আর সাইফ ভজন দাসের ফাইনাল প্ল্যানের জন্য সত্যিই তৈরি? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা পরের অধ্যায়েই পাব।